আচ্ছা, ওকে। তো আমরা এবার হচ্ছে সরি একটু কেমিস্ট্রির বিষয় নিয়ে কথা বলি। তো কেমিস্ট্রিতে হচ্ছে আমরা গতদিন 7 নম্বর চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম। আশা করি সে অংশটুকু তোমরা দেখেছো বাসা থেকে। তো আমরা আজকে এর পরের অংশগুলো নিয়ে একটু কথা বলবো। তো পরের অংশগুলো কি কি সেইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমি এটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। তো দেখো, আমরা আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা রাসায়নিক বিক্রিয়ার চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো রাসায়নিক বিক্রিয়া প্রথমে আমরা গতদিন আলোচনা করেছিলাম হচ্ছে দুইটা বিষয়। এর মধ্যে একটা ছিল তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা। এই পরিবর্তনটা দুই টাইপের ছিল। এর মধ্যে ছিল রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে ভৌত পরিবর্তন। দুই ধরনের পরিবর্তনের কথা আমরা বলেছিলাম। তো এখন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর যে আমাদের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ, এই প্রকারভেদগুলো নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কতভাবে ভাগ করা যেতে পারে। আচ্ছা, তো রাসায়নিক বিক্রিয়া, তো আমরা চলে আসি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া নিয়ে। রাসায়নিক বিক্রিয়া, তো এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে অনেক বেসিক আছে, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো এখন দেখো, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা যদি বলি বিষয়টা হচ্ছে তোমার এরকম যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দিকের উপর ভিত্তি করে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? দিকের উপর ভিত্তি করে। তাহলে আমাদের একটা টার্ম হতে পারে হচ্ছে আমরা দিকের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। আচ্ছা, ওকে। সেকেন্ড আমাদের অপশনটা হতে পারে হচ্ছে তাপের উপর ভিত্তি করে। তাপের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। আর থার্ড হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। ইলেকট্রন প্রবাহ। তো আমরা এই তাপের দিকের উপর ভিত্তি করে আমরা এই রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে আমরা বলে থাকি একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। এরপরে আমাদের হচ্ছে তাপের উপর ভিত্তি করে আমরা আসলে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তাপ উৎপাদী বলা হয় হচ্ছে তাপ উৎপাদী। আর একটাকে বলা হয় হচ্ছে তাপ হারি। আচ্ছা, আর ইলেকট্রন প্রবাহের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় হচ্ছে আমরা রেডক্স বলা হয়, আর একটাকে বলা হয় হচ্ছে নন রেডক্স। আচ্ছা, তো এখন রেডক্স মানে হচ্ছে আমরা এইখানে জাস্ট বাংলাটা একটু লিখি। এটা হচ্ছে আমাদের বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া। আর নন রেডক্স মানে হচ্ছে যেগুলো জারণ বিজারণ বিক্রিয়া না সেইগুলা। তাহলে আমি আশা করতেছি যে আমাদের এই শ্রেণী বিভাগগুলো এখানে আসলে ক্লিয়ার হইছো। সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া আমরা বললাম হচ্ছে তিন ভাগে আমরা ভাগ করেছি। এর মধ্যে দিকের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে, আর ইলেকট্রন প্রবাহের উপর ভিত্তি করে। তাহলে দিক, তাপ এবং ইলেকট্রন প্রবাহের উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করেছি। তো এখন আমি যদি এটাকে এইভাবে বলতে চাই বিষয়টাকে, দেখো এই যে দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, তাপের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্রের উপর ভিত্তি করে বা ইলেকট্রন প্রবাহের উপর ভিত্তি করে আমরা আসলে দুই ভাগে ভাগ করে থাকি। তো এই প্রত্যেকটা ভাগের সংজ্ঞাটার সাথে একটা করে উদাহরণ, প্রত্যেকটা ভাগের সংজ্ঞাটা এবং একটা করে উদাহরণ, মানে এই জিনিসটা বোঝা লাগবে এবং উদাহরণটা। তো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ভালো করে মনে করো যে আয়ত্ত করতে হবে। তো আমরা সেটাকে কিভাবে বলতে পারি দেখো। তো এইখানে যদি আমরা জিনিসটা নিয়ে একটু বলি,
তাইলে দেখো এখানে কি বলা যায়। তো এখানে ফার্স্টে আমরা আসলে হচ্ছে আমাদের একমুখী 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 বিক্রিয়া। তো নাম থেকেই তোমরা একটা জিনিস হয়তো কনফার্ম হয়ে গেছো অলরেডি, সেটা হচ্ছে ভাইয়া বুঝতে পারলাম যে একমুখী বিক্রিয়াটা আসলেই কি জিনিস। কি জিনিস? যে বিক্রিয়াটা হচ্ছে একদিকে সংঘটিত হবে। একমুখী মানেই তো বোঝাই যাচ্ছে যে একদিকে হচ্ছে মুখ থাকবে, মানে হচ্ছে একদিকে সংঘটিত হবে, তখন সেটাকে আমরা একমুখী বলবো। আচ্ছা ভাইয়া, একদিকে তাহলে সংঘটিত হয় এমন একটা বিক্রিয়া আপনি হচ্ছে উদাহরণ বলেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে আমি এখানে তাপ দিলাম, মনে করো যে আমরা এখানে 600°C তাপমাত্রা দিলাম, মানে অনেক উচ্চ তাপ দেওয়া লাগে। তো এটা ভেঙে কি তৈরি হলো, আমি তোমাদের এর আগের দিনও কিন্তু এর আলোচনায় বলেছিলাম যে এই যে কার্বনেট ব্যাপারটা এর মধ্যে আছে। তো কার্বনেট যেখানে থাকে সেখান থেকে অবশ্যই অবশ্যই কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়, অর্থাৎ এইখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। তাহলে আমি বুঝতেই পারছি এখানে কার্বন ডাইঅক্সাইড বের হলে কি হবে। তাহলে আমি বলে দিলাম এখানে এরকম যে এখান থেকে তো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবেই, তো আমি এটা জানি। আর সাথে কি হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে CO2, তাহলে একটা ও থেকে যাবে আর এই ওটা এর সাথে যুক্ত হয়ে থাকবে, তার মানে কি CaO, যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলে থাকি। তো এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা। এটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের, এটাকে আমরা একমুখী বলতেছি, মানে আমাদের একদিকে সংগঠিত হচ্ছে। অর্থাৎ এইখানে এই যে ক্যালসিয়াম কার্বনেট, এইটা শুধু এই দিকেই সংগঠিত হচ্ছে, উল্টা দিকে ঘটতেছে না, তখন এটাকে আমরা বলতেছি একমুখী। যদিও এখানে কথা আছে, কথা আমি একটু পরে বলতেছি ওটা। আচ্ছা এবার আমরা বলতে পারি যে দ্বিমুখী বা উভমুখী বলা হয়, অর্থাৎ উভয় দিকে সংগঠিত যদি হয়, অর্থাৎ তখন সেটাকে আমরা উভমুখী বলতে পারি। হ্যাঁ, উভয় দিকে যদি সংগঠিত হয় তখন সেটাকে আমরা কি বলি, উভমুখী বলে থাকি। তাহলে উভমুখীর ব্যাপারটা কেমন ঘটবে? তো উভমুখী বিক্রিয়াটা কেমন হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখো একটা কথা বলতে পারি। তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি জিনিসটা কেমন হবে, মনে করো আমাদের নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে। এখন মনে করো যে আমি জানি না, আমি একবারেই মনে করো কেমিস্ট্রি কিছুই জানি না, আমি হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে কী তৈরি হয় জানি না। তাহলে আমি কি করব, আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনটাকে এখানে জাস্ট লিখে নিব, এখানে নাইট্রোজেন আর এখানে হাইড্রোজেন। তো আমরা জানি যে নাইট্রোজেন হচ্ছে যোজনী 3 ব্যবহার করে আর এটা হচ্ছে যোজনী 1 ব্যবহার করে, তো 3টা ক্রসলি এখানে বসবে আর একটা এখানে বসবে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই চিহ্নটা কেন? কারণ হচ্ছে একটা মনে করো এই বরাবর একটা চিহ্ন আর এই বরাবর একটা চিহ্ন। হ্যাঁ, তো এই দুইটা, অথবা এটা এইভাবে না দিয়ে এইভাবে বোঝানোটা ভালো হবে, সেটা হচ্ছে মনে করো এই দিক বরাবর একটা সাইন আছে, আবার এই দিক বরাবর একটা সাইন আছে। তো এখানে কি করা হয়, এই মাঝের অংশটুকুকে মনে করো বাদ দিয়ে চিন্তা করা হয়, অর্থাৎ মাঝের যে অংশটা আছে এটা মনে করো থাকবে না, এই যে যে মাঝের অংশটা এটাকে বাদ দিয়ে আসলে কি করা হয়, এরকম ভাবে একটা জিনিস চিন্তা করা হয়। ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? তার মানে তখন আমরা এই যে এরকম একটা চিহ্ন ব্যবহার করি, তাহলে মানে এই সাইনটা আসলে আমরা কি করব, আমরা এই সাইনটা হচ্ছে তোমার কিসের জন্য ব্যবহার করব, এই সাইনটা আমরা আসলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে আমরা উপরেরটা বললাম হচ্ছে একমুখী আর এটা হচ্ছে আমাদের উভমুখী। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের বলা হয় যে পৃথিবীতে যত বিক্রিয়া আছে সব বিক্রিয়ায় আসলে উভমুখী বিক্রিয়া, সকল বিক্রিয়াই কি বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। কিন্তু কিছু শর্ত যদি আমি প্রয়োগ করি, সেই শর্তে সেটা একমুখীর মতো আচরণ করতে পারে। তার মানে পৃথিবীতে যত বিক্রিয়া আছে সব বিক্রিয়া আসলে উভমুখী বিক্রিয়া, তবে কিছু শর্তে আসলে সেটা কি হবে, একমুখীর ন্যায় আচরণ করতে পারে। কারো বুঝতে অসুবিধা থাকলে বলো।
এটা কি বুঝতে অসুবিধা আছে কারো? আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কোনো রিয়াকশন না জানালে আমি তো বুঝতেছি যে তোমরা ক্লাসে, হ্যাঁ বোঝা যাচ্ছে তাই তো? আচ্ছা ওকে, তাহলে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার পার্টটা আমরা এখানে দেখে ফেললাম এবং অবশ্যই পড়ার সময় তোমাকে এটা খুব ভালোভাবে পড়তে হবে। কিভাবে? সেটা হচ্ছে আমাদের এই একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া এই দুইটা এইভাবে করে আমাদের পড়তে হবে। তবে আমাদের বইতে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে এবং ওই উদাহরণটা আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ হচ্ছে ওই উদাহরণটা মনে করো অনেক সময় 11 অধ্যায়ের সাথে মিক্সড করে অনেক সময় প্রশ্ন হয় এই উদাহরণটা দিয়ে। অনেকেই বুঝতে পারে না বিক্রিয়াটা কোথা থেকে আসছে। আসলে বিক্রিয়াটা এই হচ্ছে উভমুখী বিক্রিয়া থেকে আসছে। তো এখানে আমাদের একটা উদাহরণ আছে, উদাহরণটা আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের দুইটা জিনিস যদি আমরা একসাথে মিক্সড করি তাহলে সেটা আসলে কি কি তৈরি হবে একটু খেয়াল করবো। আমরা যদি একটা অ্যালকোহল নিই মনে করো, সেটা হচ্ছে আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলাম। এটাকে আমরা বলে থাকি যে C2H5OH, এটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল দেখে বুঝবো কিভাবে? যে যাদের লাস্টে, যে হাইড্রোকার্বনের লাস্টে কি থাকবে, এই যে ওইস যুক্ত থাকবে তাদেরকে অ্যালকোহল বলা হয়। তাহলে এই অ্যালকোহলের সাথে আমি যুক্ত করলাম হচ্ছে একটা C2H5, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের C2 না, এটা হচ্ছে CH3COOH, যেটাকে আমাদের ইথানোয়িক অ্যাসিড বলা হয়। 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাই এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা এখন আমরা একটা নিলাম, এখানে কি কি নিয়েছি একটু ভালো করে খেয়াল করো। একটা অ্যালকোহল নিয়েছি আর একটা অ্যাসিড নিয়েছি। অ্যালকোহল আর অ্যাসিড একসাথে যদি আমরা যুক্ত করি তাহলে এখানে একটা বিষয় ঘটবে। এখানে আসলে কি ঘটবে? এখানে দুইটা মিলে আসলে একটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে এরকম। আমরা সাধারণত বলে থাকি, এটা তুমি যদি ভালো করে বুঝতে চাও তাহলে এখান থেকে এভাবে বুঝবা যে এই যে ওইসটা হচ্ছে এর মূলক, হ্যাঁ, তো এই ওইসটা আলাদা হয়ে যায় আর এই টোটালটা আলাদা হয়ে যায়। তাহলে এইখানে ভাই কি আলাদা হবে? এখানে হচ্ছে যে কার্বন সহ এই পর্যন্ত এক থাকবে আর এই শুধু এইচটা আলাদা হয়ে যাবে। তাহলে এখন এটা যদি হয় তাহলে কি হচ্ছে দেখো, এই যে এইচটা, এই এইচটার সাথে কিন্তু এইখানকার ওইচটা বিক্রিয়া করে, তোমরা জানো হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন দুইটা একসাথে যুক্ত হলে পানি তৈরি করে। তাহলে এটা এই পাশে আমাদের পানি তৈরি করবে, তাহলে এটা পানি তৈরি করলো। আর সাথে কি তৈরি হবে? সাথে এই দুইটা জিনিস মিলে একসাথে আমাদের তৈরি করবে হচ্ছে CH3, আর এখানে হবে হচ্ছে C2H5, তাহলে এটা হবে হচ্ছে C2H5। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো তো? না, এটা আসলে অ্যালকোহলের মধ্যে পড়ে না। এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই যে ব্যাপারটা, এখানে আমাদের এই টোটালটাই হচ্ছে এই মূলকটা, হ্যাঁ, COOH। এটা আসলে অ্যাসিড, তোমার হচ্ছে এটা একটা অ্যাসিড, জৈব অ্যাসিড বলা হয়, আর এটা হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ। আবার অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবা, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু তুমি এই যে NaOH, এইটাকে তুমি অ্যালকোহল বলতে পারবা না, এর শেষেও কিন্তু OH আছে। শর্ত হচ্ছে এর সামনে হচ্ছে হাইড্রোকার্বন থাকা লাগবে, ওকে, হাইড্রোকার্বন থাকা লাগবে। আচ্ছা, আবার তুমি যদি এরকম বলো যে C6H6OH, এরকম টাইপের যদি জিনিস বলো, সরি এটা হচ্ছে C6H5 হবে, H5 যদি দিয়ে তুমি এটাকে বলো হচ্ছে, এইটাকে বলো যে এটা আসলে ভাইয়া তাহলে এটা কি হবে? তুমি বলতে পারো যে ভাই এটা তো তাইলে হচ্ছে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আহ, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এমন হচ্ছে যে এইখানে তো আসলে ওইস আছে, ঠিক আছে, কিন্তু এর সামনে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোকার্বনও আছে, ঠিক আছে, কিন্তু এই হাইড্রোকার্বনটা আসলে আমাদের প্রপার শর্ত মেনটেন করি নাই। কি শর্ত মেনটেন করি নাই? এখানে শর্তগুলো হচ্ছে এরকম থাকে যে CN H2N
+1 এরকম একটা শর্ত থাকে। তো এই শর্তটা এখানে কিন্তু ফলো করি নাই। সি এর মানটা যদি 1 হয় তাহলে এটা কিন্তু 3 হওয়ার কথা, সি এর মানটা যদি 2 হয় এটা 5 হওয়ার কথা, কিন্তু এখানে দেখো সি এর মান কত, সি এর মানটা 6, তাহলে 6 হইলে এখানে এখানে 6 দুগুণী 12 1 13, 13 হওয়ার কথা ছিল এখানে, তাহলে এখানে আছে হচ্ছে 5, তার মানে এটা মেইনটেইন করি নাই, তার মানে এটাকেও আমরা কিন্তু অ্যালকোহল বলতে পারবো না, এটা হচ্ছে অ্যালকোহল না, এটাকে আমাদের ফেনল বলা হয়। তো এটা আমরা 11 অধ্যায়ের মধ্যে আসলে বুঝবো যে কোনটা কি বা কোন বিষয়টাকে কি বলা হয়, এই বিষয়গুলো আমরা 11 অধ্যায়ের মধ্যে আরো ক্লিয়ারলি বুঝবো। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে এই যে এখানে যে জিনিসটা পাইলাম, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি যাতে তোমরা হচ্ছে এই জিনিসটাকে একটু সুন্দর করে বোঝানো যায়। আমি নিচের এই অংশটাকে একটু উপরে তুলে নিচ্ছি, নিচে যে জিনিসটা আমি দেখাচ্ছি এটাকে একটু উপরে তুলে নিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা, এইটাকে উপরে নিয়ে আমি জিনিসটা নিয়ে একটু কথা বলি। তো দেখো এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের একটা, এটা ছিল হচ্ছে একটা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল আর এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড, এই দুটো মিলে যেটা তৈরি করলো এইটা এইটা এটাকে বলা হয় কিন্তু অ্যাস্টার বলা হয়, কি বলা হয়, অ্যাস্টার বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে ভাই অ্যাস্টার আসলে কি জিনিস, তো অ্যাস্টারটা আসলে মনে করো আমরা সাধারণত এই যে ফলমূল পাকলে, যেমন তুমি আম বা কাঁঠাল বা হচ্ছে তোমার অন্যান্য যে ফলমূলগুলো আছে এইগুলো পাকলে আসলে এক ধরনের সুগন্ধি ছড়ায়, তো এই সুগন্ধি যার কারণে ছড়ায় সেই উপাদানটার নাম হচ্ছে অ্যাস্টার, এই অ্যাস্টার থাকলেই আসলে সেই সব জিনিস থেকে এরকম সুগন্ধি ছড়াবে। ওকে, তো তাহলে অ্যালকোহল এবং অ্যাসিড এই দুইটা যখন একসাথে হলো, একসাথে হওয়ার পরে এখান থেকে আসলে তৈরি হলো হচ্ছে অ্যাস্টার, এই অ্যাস্টার যেহেতু এখান থেকে তৈরি হলো তাই এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে অ্যাস্টার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বুঝবো কিভাবে যে অ্যাস্টারগুলো আসলে দেখতে কেমন হয়, অ্যাস্টারগুলো আসলে দেখতে কেমন হবে বলতে এই যে সি ডাবল ও, যেখানে আমি দেখবো সি ডাবল ও আছে, শুধু সি ডাবল ও, মানে এরকম একটা ব্যাপার, সি এরকম, তখন এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে অ্যাস্টার। এখন এর সাথে কি থাকতে পারে, এর সাথে এই যে আমাদের এরকম টাইপের জিনিসগুলো থাকতে পারে। তো 11 অধ্যায়ের মধ্যে গেলে এগুলো আরো ক্লিয়ার হবে, এখানে আর বলা হয়, আর থাকে, আর কে অ্যালকাইল মূলক বলা হয়, যে এরকম দুইটা মূলক যুক্ত থাকবে, তো এরকম যদি যুক্ত থাকে তখন এটাকে আমরা অ্যাস্টার বলে থাকি। তো অ্যাস্টারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। তো এখন নামের ক্ষেত্রে নাম কি হবে, নাম কেমনে বলবো, আচ্ছা এখন তুমি তাহলে নামগুলো একটু খেয়াল করো, আমরা নাম যদিও এখানে পড়বো, অ্যালকোহলের ক্ষেত্রে অল বা নল যুক্ত হয়, তাহলে 2 কার্বন হইলে আমরা বলে থাকি সরি 2 কার্বন হলে ইথ বলা হয়, ইথ প্লাস নল ইথানল, এর নাম হচ্ছে ইথানল, তাহলে এটার নাম হচ্ছে কি ইথানল, ইথানল। আর এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা এখন এখন তাহলে ভাই এর নাম কি হবে, তাহলে এইখানে কিন্তু আমরা যে বিষয়টা আমরা আসবো সেটা একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে মনে করো আমরা নর্মালি এই যে CN H2N +2, এটা 11 অধ্যায়ের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করবো, জাস্ট এখানে একটু বলতেছি, এটা হচ্ছে অ্যালকোহল, সরি এটাকে বলা হয়েছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, এর নামের শেষে এন যুক্ত হয়, এন যুক্ত হয়। যেমন আমি যদি বলি যে 1 কার্বন বিশিষ্ট আছে, তখন আমি বলবো হচ্ছে মিথ প্লাস এন, নাম হবে মিথেন। যদি 2 কার্বন থাকে তাহলে বলবো ইথ প্লাস এন, নাম হবে ইথেন। যদি 3 কার্বন হয় তাহলে আমরা বলবো হচ্ছে প্রোপ প্লাস এন, প্রোপেন। বাট যদি এইখানে আমাদের মনে করো এই কার্বন সংখ্যা যা থাকে সেটা ঠিক আছে, বাট হাইড্রোজেন সংখ্যা একটা কমে যায়, তখন এটা কিন্তু এটাকে তখন আমরা অ্যালকেন বলি না, এটাকে তখন বলা হয় অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল মূলক। তো এখন এই অ্যালকাইল মূলকের নামের শেষে কি যুক্ত হয়, আইল যুক্ত হয়,
আইল যুক্ত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যালকাইলের নামের শেষে যেহেতু আইল যুক্ত হয়, তাহলে 2 কার্বন যদি হয় তাহলে আমি বলবো কি ইথ প্লাস আইল নাম হবে ইথাইল, নাম হবে ইথাইল। তাহলে এখন দেখো 2 কার্বন যদি হয় তাহলে কেমন হচ্ছে C2, এখানে কি হবে 2 দুগুণে 4 একে 5, তাহলে এখানে 5 হবে আর একটা বন্ড এখানে ফাঁকা থাকবে। তাহলে এই যে যে এই জিনিসটার নাম কি হইলো, 2 কার্বন হলে নাম হয় ইথ, ইথ প্লাস এখানে আইল যোগ হয়ে হবে হচ্ছে এর নাম হবে কি ইথাইল, এর নাম হবে কি ইথাইল। তাহলে ইথাইল হচ্ছে এর নাম হইল। তাহলে দেখো তো এই যে এইখানে আমাদের যে অংশটা আছে এই অংশটার নাম কি হবে, তাহলে এইটুকুর নাম কি হবে, এটুকুর নামও আমরা তাহলে ইথাইল বলতে পারি। আর এই যে সামনের যে অংশটুকু এইটুকুও কিন্তু আমাদের কি, এটাও 2টা কার্বন আছে, এটাও ইথ প্লাস মানে হচ্ছে এটাকে বলা হয় নয়েট যুক্ত হয়, মানে ইথ প্লাস নয়েট নাম হয় হচ্ছে ইথানয়েট। তো এইটা হচ্ছে বা ইথানেট বা ইথানয়েট বলা হয়। তো এইটা হচ্ছে আমাদের হইলো ইথাইল আর এটা হচ্ছে ইথানয়েট। আর এই জিনিসটা যেহেতু একটা অ্যাস্টার, তাই আমরা এখানে বলতেছি হচ্ছে ইথাইল ইথানয়েট অ্যাস্টার, ইথাইল ইথানয়েট। আর এই জিনিসটা হচ্ছে অ্যাস্টার, তাই এটাকে আমরা অ্যাস্টার বলতেছি। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু ইজিলি এই বিষয়টাকে আমরা বলে দিতে পারবো। তাহলে এর নাম হবে হচ্ছে ইথাইল, ইথাইল ইথানয়েট ইথানয়েট অ্যাস্টার। বিষয়টা বুঝতে পারলা কিনা? তাহলে ইথাইল নামটা কোথা থেকে আসলো? ইথাইল নামটা আসলো এইখান থেকে, এখান থেকে আসছে ইথাইল। আর এই অংশটুকুর নাম কি? এই অংশটুকুর নাম হচ্ছে ইথানয়েট, ইথানয়েট। আর এই যেহেতু এই যৌগটা ছিল অ্যাস্টার, তাই এর নাম হচ্ছে অ্যাস্টার। তাহলে ইথাইল ইথানয়েট অ্যাস্টার। তো এইটা বুঝতে যদি কারো অসুবিধা মনে হয় তাহলে আমাদের চিন্তার কিছু নেই, আমরা 11 নম্বর চ্যাপ্টারে এইসব বিষয়ে আরও ডিটেলসে অনেক ডিটেলসে ওইখানে শেখানো হবে, তখন তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এইটুকু নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে বলতে পারো। সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, তো তাইলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের এই অংশটুকু ছিল। তাহলে আমরা 2টা ঘটনা দেখে ফেললাম, সেটার মধ্যে আমাদের একটা ছিল হচ্ছে আমাদের আমাদের একমুখী উভমুখী দিকের উপর ভিত্তি করে। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে তাপের উপর ভিত্তি করে আমরা একটু বোঝানোর চেষ্টা করব, তাপের উপর ভিত্তি করে আমরা একটু দেখানোর চেষ্টা করব তাপ। আচ্ছা, ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, কারো বোরিং লাগলে বলবা, আমরা ক্লাস মোটামুটি আর বেশি সময় আগাবো না, আমরা অল্প কিছু দেখাই শেষ করে দিব। যেহেতু তোমাদের শেষ করা লাগবে এই জন্যই কিন্তু আমার ক্লাস টাইমটা একটু মনে করো যে বড় হচ্ছে। আচ্ছা, এখানে তাপের উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে তাপ উৎপাদী, আমরা বলতেছি হচ্ছে তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী আর হচ্ছে তাপ হারি। আচ্ছা, এখান থেকে তুমি একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে কি তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপাদী মানে হচ্ছে বিক্রিয়ার শেষে তাপ তাপ হচ্ছে মনে করো যে উৎপন্ন হবে, বিক্রিয়ার শেষে তাপ উৎপন্ন হবে। আর তাপ হারি মানে হচ্ছে বিক্রিয়ার শেষে তাপ হচ্ছে হারায় যাবে। তো সেই ক্ষেত্রে মানে হারায় যাবে মানে হচ্ছে তাপ কমে যাবে। তার মানে একটার ক্ষেত্রে তাপ হচ্ছে আমাদের বেশি হচ্ছে আর একটার ক্ষেত্রে তাপ হচ্ছে কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে যদি 2টা উদাহরণ দিতে চাই, উদাহরণ হচ্ছে অবশ্যই উদাহরণগুলো কিন্তু মুখস্থ রাখবা। আমি কিন্তু বলতেছি যে অবশ্যই অবশ্যই এই জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাকে। আচ্ছা, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া, উভমুখী সাইনটা দিয়ে রাখবা। তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে তৈরি হলো হচ্ছে অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়ার সাথে আমরা এখানে লিখি যে এখানে আমাদের 92 কিলোজুল পার মোল, মানে পার মোলে আসলে 92 কিলোজুল পরিমাণে শক্তি আসলে এখানে উৎপন্ন হয়। আর আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেনের বলো। আচ্ছা, আমাদের এই বিভিন্ন ধরনের প্রণালী আছে, অনেক সময় আমরা এটাকে
বিভিন্ন প্রণালী বলে থাকি। এর মধ্যে হচ্ছে স্পর্শ প্রণালী, তারপরে যে হেবার প্রণালী, তারপর হচ্ছে হেবার বস প্রণালী, এরকম মানে কিছু প্রণালী থাকে যে প্রণালীর মাধ্যমে মনে করো যে কোনো একটা প্রোডাক্ট আমাদের উৎপন্ন করার ক্ষেত্রে, যেমন তুমি মনে করো যে হচ্ছে যখন এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় তখন কি করা হয়, এই সালফার আর কার্বনকে আগে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করে তারপরে আবার বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কেমিক্যাল, কেমিক্যাল বলতে বিভিন্ন ধরনের হচ্ছে প্রভাবক মিশ্রিত করা হয়, তারপরে তাপমাত্রা দেওয়া হয়, দিয়ে ওইটাকে তোমার একটা প্রোডাক্টে তৈরি করে ওটাকে আবার মনে করো যে ভেঙে অন্য পদার্থ তৈরি করা হয়। এই যে যে একটা প্রসেস, এই প্রসেস অনুসারে এক একটা মনে করো পদ্ধতির নাম হয়। কোনোটা মনে করো যে হেবার প্রণালী, কোনোটা স্পর্শ প্রণালী, এরকম নাম দেওয়া হয়, ঠিক আছে। তো এরকম একটা প্রণালীর নাম হচ্ছে আমাদের হেবার প্রণালী। তো এইখানে আমাদের এখানে বলা হচ্ছে যে N2O2 এই দুটাকে আমরা যদি বিক্রিয়া করি তাহলে এখানে আমাদের যে জিনিসটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলছি যে NO, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড। হ্যাঁ, তো এখন এই যে নাইট্রোজেন মনোঅক্সাইডটা তৈরি হচ্ছে, এইখানে আমাদের সমতা যদি করি তাহলে এখানে 2 হয়, এখানেও সমতা যদি করি, এখানে সমতা করলে কি হবে বলতো, এখানে 2 হবে আর এইখানে হচ্ছে 3 হবে। তো এই হচ্ছে আমাদের সমতা। তো এইখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এখানে আমাদের মানে তাপ হচ্ছে কমে যায়, এখানে বলা হয় 180 কিলো জুল পার মোল পরিমাণে আসলে কি হয়ে যায়, তোমার তাপটা হচ্ছে কমে যায়, হারায় যায়। তো এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, তো এইখানে যে ব্যাপারটা আমরা বলতেছি সেটা হচ্ছে আমরা যদি এই যে জিনিসটাকে আমরা যদি হচ্ছে ডেল এইচ দিয়ে দেখাই, ডেল এইচ, আচ্ছা যখন পড়বা এগুলো কিন্তু ক্লিয়ার ভাবে পড়বা। যেমন মনে করো যে আমি যখন পড়তাম তখন আমি ইন্টারমিডিয়েটে যে বুঝলাম যে ডেল এইচ বিষয়টা আসলে কি। এখানে ডেল বলতে বোঝায় হচ্ছে পরিবর্তন, ডেল বলতে বোঝায় কি পরিবর্তন। কিসের পরিবর্তন, এই যে এইচ বা হিট বা তাপের পরিবর্তন। তার মানে ডেল এইচ বলতে বোঝায় হচ্ছে তাপের পরিবর্তন, অর্থাৎ তাপের এই যে পরিবর্তনটা হচ্ছে এটাকে আমরা শর্টে ডেল এইচ দিয়ে লিখে থাকি। আচ্ছা এখন এই যে ডেল এইচ, এই ডেল এইচে যখন তুমি লিখবা, এই ডেল এইচের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে আমাদের এইটাকে যখন লিখতে হবে ডেল এইচে তখন কিন্তু এটা আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে। অর্থাৎ ডেল এইচে যদি তোমার তাপ উৎপাদী হয়, সরি মোলটা শুধু এমও এল লিখতে হবে। আচ্ছা আচ্ছা, তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে এমও এল দিয়ে লিখছিলাম আমরা। তো এখন দেখো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যেখানে আমরা দেখব যে তাপ উৎপাদী তখনই আমরা চিন্তা করব যে ডেল এইচ এর মানটা হচ্ছে কি হবে, মাইনাস হবে। ডেল এইচ এর মানটা মাইনাস হওয়া লাগবে, অলওয়েজ মাইনাস হবে। সেটা হচ্ছে তাপ উৎপাদীর ক্ষেত্রে। আর তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হচ্ছে প্লাস হবে, এটা হচ্ছে আমাদের প্লাস হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে ডেল এইচ হচ্ছে প্লাস হলে কি হয়, ডেল এইচ মাইনাস হলে কি হয়। আবার এইখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে অনেকের মধ্যে হচ্ছে কনফিউজ ক্রিয়েট করে, এটা হচ্ছে কি এইখানে দেখো, আচ্ছা এইখানে দেখো একটা বিষয়, ভাই এখানে মাইনাসটা কেন হলো, মাইনাসটা কেন হলো আমাকে একটু বোঝান। আমি তো বুঝতে পারলাম না যে মাইনাস আসলে কেন হইলো। আচ্ছা, তো আমি এটাকে যদি আমি একটু জাস্ট হচ্ছে একটু ব্যাখ্যা করি তাহলে জিনিসটা তুমি একটু খেয়াল করলেই বুঝতে পারবা এই জিনিসটা আসলে কেন মাইনাস হলো, মাইনাসটা কেন হলো। আচ্ছা মনে করো সাপোজ এইখানে আমরা ডেল এইচ এর মানটা মাইনাসের কথা বলতেছি। আচ্ছা এখন কেন মাইনাস হলো, কারণ হচ্ছে দেখো এই যে এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক। তো বিক্রিয়কে আসলে এখানে আমাদের তাপের পরিমাণ আমি সাপোজ ধরলাম হচ্ছে, সাপোজ বললাম যে 1000 কিলো জুল পার মোল। আর এইখানে আমরা যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এইখানে অবশ্যই মনে করো যে সেটা আমাদের 1092 হয়ে গেছে, মানে তাপের উৎপাদন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি এখন এইটাকে আমি মনে করো বললাম যে H1 আর এইটাকে বললাম হচ্ছে H2, ওকে। তো এখন আমি তোমাকে বললাম যে ডেল এইচ তুমি বের করো, তাহলে H1 মাইনাস H2, এই যে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা যদি তুমি করো তাহলে এই যে 1000 মাইনাস যখন ওই যে তুমি 1000-এর বেশি দিবা তখন কিন্তু এখানে একটা মাইনাস চলে আসবে স্বভাবতই। এই জন্যই কিন্তু আমাদের ডেল এইচ এর লেখার সময় আমরা এখানে যে মাইনাস সাইনটা ব্যবহার করে থাকি, মাইনাস ব্যাপারটা আসে, ওকে। মানে দুইটা যদি তুমি বিয়োগ করো মানে 1000 থেকে
1092টা তুমি বিয়োগ করো, তাইলে এখানে আমাদের মাইনাস সাইনটা চলে আসবে। এই জন্যই বলা হয় যে ডেল এইচ যখন মাইনাস হবে তখন এটা হচ্ছে তাপ উৎপাদী হবে, তাপ উৎপাদী হবে। ওকে, আর এইখানে তো সেম ভাবে বুঝে যাচ্ছ, এখানে তাপ যেহেতু কমে যাবে তাহলে এই দুটো বিয়োগ করলে এখানে প্লাস মানই আসবে, তার মানে ডেল এইচ এর মান হচ্ছে প্লাস হবে এখানে। তবে লিখার ক্ষেত্রে যখন তুমি এখানে লিখবা তখন কিন্তু তাপ উৎপাদীর ক্ষেত্রে এখানে প্লাস দিয়ে লিখতে হবে, তাপ হারির ক্ষেত্রে এখানে মাইনাস দিয়েও লিখতে হবে। এই প্লাস মাইনাস কেমনে মনে রাখবা, যে যেহেতু তাপ উৎপাদী মানে তাপ উৎপন্ন হবে মানে প্লাস হয়ে যাবে, মানে বাড়বে, আর যেহেতু তাপ হারি তার মানে তাপ কমে যাবে, তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এখানকার যে বিষয়গুলি ছিল। তো আমি রেডক্সের দিকে যাচ্ছি না, রেডক্স নন রেডক্সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়ার ওই পার্টটা খুব ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে পারলেই তোমাদের জন্য সুবিধা হবে, পরীক্ষায় ভালো করে অ্যান্সার করতে পারবা। তো আমি জাস্ট বইয়ের অংশে চলে যাই, যেহেতু আমরা এখানে দেখালাম। তো বইয়ে এই জিনিসগুলোই কিন্তু উল্লেখ করা আছে, তো তোমরা একটু জাস্ট দেখে নিও। এই যে বইয়ে এখানে আমাদের এই যে দিকের উপর ভিত্তি করে একমুখী উভমুখী জিনিসটা এখানে উল্লেখ করেছে। তারপরে হচ্ছে তোমার এই যে এখানে উদাহরণটাও দেওয়া আছে, এই যে উদাহরণগুলো দেওয়া আছে। এই যে বলছে উপযুক্ত শর্তে সকল বিক্রিয়া উভমুখী, এখানে আমাদের বলতেছে যে কিছু শর্ত আরোপ করলে সেইগুলোকে একমুখী বলে মনে হয়। তাহলে সকল বিক্রিয়ায় মানে উভমুখী, তোমার হচ্ছে শর্ত প্রয়োগ করলে সেটা একমুখী হয়ে যেতে পারে। তারপরে তাপ উৎপাদী তাপ হারির ব্যাপারটা বোঝালাম, তাপ উৎপাদী তাপ হারির ব্যাপারটা তোমরা একটু দেখে নিও। আর আমরা নেক্সট দিন থেকে আমরা শুরু করব হচ্ছে এই যে রেডক্স, রিডক্সের পার্টের এই পর থেকে আমরা আসলে শুরু করব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই রিডক্সের এই পার্টটা। তো আপাতত আমি এই পর্যন্তই রাখতেছি। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তুমি বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা আপাতত যতটুকু পড়াইলাম এই অংশটুকু সুন্দর করে পড়ে ফেলো। হ্যাঁ, ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপাতত লেকচারটা শেষ করতেছি।